আসসালামু আলাইকুম। আমি নাহিদ সুলতানা, সহকারী অধ্যাপক, বাংলা, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তোমাদের সবাইকে আবারও সুস্বাগত আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, মনটা খুব খারাপ লাগছে এই জন্য যে আমরা সরাসরি তোমাদের সামনে উপস্থিত হতে পারছি না। আশা করি অতি শীঘ্রই আমাদের কলেজ প্রাঙ্গণ আবার মুখরিত হয়ে উঠবে আমাদের পদচারণায়। সেই পর্যন্ত আমরা সবার জন্য শুভ কামনা করি, সবার মঙ্গল কামনা করি, সবাই করোনা মুক্ত চাই। তো তোমাদের আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আজকে আমি আলোচনা করব বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন এই প্রবন্ধটি। আমরা গত ক্লাসে এই প্রবন্ধের কিছুটা অংশ পড়েছিলাম, আজকে বাকি অংশ পড়ব। তো ইতিমধ্যে তোমরা হয়তো এই প্রবন্ধের মূল বক্তব্য কী সেটা বুঝে ফেলেছ এবং বাসায় প্রবন্ধটি পড়েছ ভালোভাবে। সবসময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, আমরা যখনই যে বিষয়টি, যে প্রবন্ধটি তোমাদের সামনে, যে গল্পটি, যে কবিতাটি তোমাদের সামনে উপস্থাপন করবো, তোমরা সাথে সাথে সেটি বাসায় বসে পড়ে ফেলবে। তোমরা পারলে আগেই পড়ে ফেলবে, তাহলে তোমাদের জন্য পড়াটা ধরতে সুবিধা হবে এবং পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন তোমরা হবে না। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। আজকে আমরা প্রবন্ধের বাকি অংশ পড়ব। তোমরা জানো প্রবন্ধ হচ্ছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে বাংলা শব্দটি কেন গঠিত হয়েছে, এটি বিবর্তিত হয়ে বর্তমানে বাংলা অনুসার যে আমরা যে বাংলা লিখি সেই শব্দটি এসেছে। 19 শতকে এভাবে এই শব্দটি লেখা হতো। নব্য লেখকদের প্রতি অর্থাৎ নতুন লেখকদের প্রতি নিবেদন, নতুন লেখকদের প্রতি লেখক কিছু উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশের বাকি অংশগুলো আজকে পাঠ করব। আমরা 5 নম্বর পয়েন্টস পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা 6 নম্বর পয়েন্টস থেকে আলোচনা করব। 6 নম্বর পয়েন্ট থেকে আলোচনা করব, যেখানে লেখক বলেছেন, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম যে লেখক বলেছেন যে আমরা যশের জন্য লিখব না, আমরা মনোরঞ্জনের জন্য লিখব না, আমরা অসত্য বিষয়ে যে কথাগুলো নীতিবিরুদ্ধ সেই বিষয়ে লিখব না, আমরা কোনো বিষয়ে লেখার পরে সেটি কিছুদিন লিখে দিব তারপরে লিখব। কিন্তু সেই সাথে তিনি একটি বিষয় বলেছেন যে কিছু লেখা আছে সাময়িক সাহিত্য, যেটাকে বলা হয় অর্থাৎ তৎক্ষণাৎ যেটা লিখে দিতে হয়, একজন লেখককে প্রকাশ করতে হয়, সেটাকে বলা হয় সাময়িক সাহিত্য। এই সাময়িক সাহিত্যের বেলায় আসলে একটি লেখা ফেলে রাখা যায় না, রেখে দেওয়া যায় না। সেজন্য তিনি বলেছেন যে আসলে একটি বিষয় এখানে বলেছেন, যে বিষয়ে যাহার অধিকার নাই, অর্থাৎ আমি একটি বিষয় সম্পর্কে জানি না, আমার গভীর জ্ঞান নেই, সেই বিষয় সম্পর্কে আমরা যেন না লিখতে চাই। যার যে বিষয়ে জ্ঞান আছে, আমরা সবাই রবীন্দ্রনাথ না, রবীন্দ্রনাথ যেন সাহিত্যের যেমন সব শাখায় পদচারণা করেছেন, কিন্তু আমরা সেরকম রবীন্দ্রনাথ হতে পারিনি সবাই, বা সবার পক্ষে সব বিষয়ে লেখা সম্ভব না। সেজন্য আমাদের যে বিষয়ে যার জ্ঞান আছে, কেউ কবিতা লিখতে পছন্দ করি, কেউ পারদর্শী, কেউ প্রবন্ধ লিখতে পারদর্শী, কেউ গল্প লিখতে পারদর্শী, আমরা সবাই যার যার জ্ঞান অনুযায়ী, যার যার সক্ষমতা অনুযায়ী আমরা সেই বিষয়গুলো লিখব। আমরা যে বিষয়ে আমাদের আসলে জ্ঞান নেই সেই বিষয় নিয়ে আমরা লিখব। কিন্তু লেখক বলেছেন যে সাময়িক সাহিত্যের ক্ষেত্রে সেই বিষয়টি হয় না। তার কারণ সাময়িক সাহিত্যের বিষয়টা এরকম যে হয়তো মনে করো যে একজন প্রকাশক একজন লেখককে বলল যে আপনি এই বিষয়ে একটি লেখা দেন, তো তখন দেখা যায় তাৎক্ষণিক ওই বিষয়ে একটি লেখা ওই লেখককে লিখে দিতে হয়। হয়তো তিনি সেই বিষয়ে সম্পর্কে খুব ভালো করে জানেনও না, গভীর জ্ঞানও নেই, তারপরে তিনি অনেক সময় লিখে দেন। অনেক সময় আমরা দেখো যে মনে করো আমাদের যে বই মেলা হয় ফেব্রুয়ারি মাসে, সেই বইমেলাকে কেন্দ্র করে তাড়াহুড়া করে আমরা বই প্রকাশ করবো দেখে একটি লেখা চেপে ফেলি। এই ধরনের লেখাগুলো আমাদের লেখা উচিত নয়। লেখক আগেই বলেছেন কোনো লেখা দীর্ঘদিন রেখে দিতে হয় বা কিছুদিন রেখে দিতে হয়, বা তারপরে সেটি নিয়ে গবেষণা করে কোথাও বস্তুটি আছে কিনা, অসঙ্গতি আছে কিনা, তারপর সেটি প্রকাশ করতে হয়। কিন্তু আমাদের সাময়িক সাহিত্যের ক্ষেত্রে সেই বিষয়টি সম্ভব হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায় চেষ্টা করিতে হবে।
আমরা অনেক সময় অনেক বিষয় আমাদের জ্ঞান নাই, কিন্তু আমাদের বিদ্যা দেখানোর জন্য, আমাদের জ্ঞানের গভীরতা দেখানোর জন্য আমরা জোর করে সেই বিষয়গুলো নিয়ে আসি, যে সেই বিষয়গুলো উপস্থাপনা করি। লেখক বলেছেন যে বিদ্যা যদি থাকে তাহলে সেটা আপনিই প্রকাশ পায়, সেটা আসলে দেখানোর চেষ্টা করতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পারিপাট্যের বিশেষ হানিজনক। আমি যদি জোর করে কোনো একটি জ্ঞান আরোপ করতে চাই তাহলে দেখা যায় সেটা পাঠকের পক্ষে বিরক্তিকর, পাঠকের কাছে সেটা সহজে গ্রহণযোগ্য হয় না এবং ওই লেখাটির জন্য সেটি হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখে দিতে। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃতি করিবেন না। কিন্তু দেখা যায় অনেক সময় আমরা কি করি, আমাদের লেখার মধ্যে ইংরেজি, জার্মান, ফার্সি অর্থাৎ ভিন্ন ভিন্ন ভাষার কোটেশন ব্যবহার করি। কোটেশন মানে উদ্ধৃতি, অর্থাৎ অন্যের লেখা আমরা সরাসরি সেখানে তুলে ধরি। এই লেখাগুলো যে বিষয় সম্পর্কে, যে ভাষা সম্পর্কে আমাদের গভীর জ্ঞান নাই, সেই বিষয় সম্পর্কে উদ্ধৃতি দেওয়াকেও লেখক হানিকর মনে করেছেন। তিনি এটা লেখার জন্য উপযুক্ত মনে করেননি। অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। অলঙ্কার প্রয়োগ, অলঙ্কার মানে সাহিত্যের সৌন্দর্য বিধান। আমরা যেমন শরীরে অলঙ্কার গহনা ব্যবহার করি কেন, আমাদের শরীরকে, দেহকে সুন্দর দেখানোর জন্য, তেমনি সাহিত্যেরও কিছু অলঙ্কার আছে। উপমা, রূপক, উৎপ্রেক্ষা আমরা জানি, বিভিন্ন ধরনের অলঙ্কার আছে। এই অলঙ্কারগুলো সম্পর্কে গভীর আমাদের জ্ঞান থাকতে হবে। এই অলঙ্কার যদি না জেনে আমরা যদি অলঙ্কার প্রয়োগ করতে যাই, সেটাকে লেখক বলছেন যে সেটা ঠিক হবে না। এবং রসিকতার করাও, এটাও হচ্ছে রসিকতার চেষ্টা করা, অর্থাৎ আনন্দ, হাস্যরস ফুটিয়ে তোলার জন্য সেটা আসলে জোর করে ফুটিয়ে তোলা যায় না, সেটা অটোমেটিক্যালি, সেটা স্বাভাবিকভাবেই যেন রচনা এসে যায়। এখানে চেষ্টিত হইবে না, আসলে চেষ্টিত শব্দটা ভুল, চেষ্টার সাথে ইতপ্রত্যয় যোগ করে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু লেখক হিসেবে এখানে আসলে ব্যঙ্গ করার উদ্দেশ্যে এই শব্দটি এভাবে ব্যবহার করেছে। স্থানীয় স্থানীয় অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতো আপনি আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা ফুটিলেও আসিবে না। আমাদের লেখার প্রয়োজনে অনেক জায়গায় আমাদের এ ধরনের অলঙ্কার প্রয়োগ করতে হয়, অনেক জায়গায় অনেক ব্যঙ্গ, বিদ্রুপ, রসিকতার প্রয়োজন হয়। কিন্তু আমার যদি জ্ঞান থাকে, তাহলে আমাদের যদি গভীর জ্ঞান থাকে ওই বিষয়গুলো সম্পর্কে, তাহলে সেটি অটোমেটিক, অর্থাৎ স্বাভাবিকভাবেই সেটা চলে আসবে। সেটার জন্য আর যদি সেই জ্ঞান না থাকে, তাহলে আমাদের মাথা ফুটলেও এই বিষয়গুলো আমাদের মাথা থেকে বের হবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই না। অর্থাৎ আমরা যদি অসময়, অর্থাৎ যে জায়গায় যে জিনিসটি খাটে না, এরকম কোনো বিষয় ফুটিয়ে তুলতে যাই, অলঙ্কার যেখানে প্রয়োজন নেই সেখানে অলঙ্কার ব্যবহার করি, যেখানে ব্যঙ্গ বা রসিকতার প্রয়োজন নেই সেখানে যদি আমরা ব্যঙ্গ বা রসিকতা করি, তাহলে সেটার মতো আর হানিকর বা কদর্য আর কিছুই হতে পারে না। যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে। যদি ভালো না হইয়া থাকে, তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট করিতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। অনেক সময় মনে হয় যে এই অলঙ্কার যে ব্যবহার করেছি, ব্যঙ্গটি যে ব্যবহার করেছি, যে অনেক সুন্দর হয়েছে বা অনেক, কিন্তু সেটি যদি বারবার আমরা পড়ি, এটি লেখক বলেছেন যে এই জায়গাগুলো কেটে দেওয়া, এটা ছিল প্রাচীন রীতি। কিন্তু লেখক বলেছেন যে আমি সেটা বলবো না যে এটি কাটের সাথে সাথে কেটে দিবেন, যে প্রথমে কি করতে হবে, যে সেই জায়গাগুলো কোনো বন্ধুবর্গকে বা আশেপাশে যারা আছেন তাদেরকে বারবার করে শোনাতে হবে। যখন কয়েকবার পড়ার পরে নিজের কাছে যদি অস্বস্তিকর মনে হয়, বিব্রতকর মনে হয়, তাহলেই বোঝা যাবে যে, লজ্জাকর মনে হয় যে এটি আসলে এখানে সঙ্গতিপূর্ণ নয়, তারপরে সেটি সেখান থেকে কেটে দিতে হবে। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনি শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য হচ্ছে পাঠককে বোঝানো। লেখকের একটি লেখার মূল উদ্দেশ্য পাঠক যিনি, তাকে বোঝানো। কিন্তু অনেক লেখকের এই প্রবণতা আছে যে সংস্কৃত শব্দ দিয়ে লেখা ভরিয়ে রাখা বা অনেক জটিল জটিল শব্দ
যে শব্দগুলো আসলে প্রচলিত নয় এই শব্দগুলো ব্যবহার করা। তাহলে হয় কি যে এই বিষয়টি একজন পাঠক যখন পড়েন তখন তার জন্য বিষয়টি বোধগম্য হয় না, তা পড়তে গেলে তাকে অভিধান দেখতে হয়, অনেক কষ্টকর হয় তার জন্য সেটি পড়া। কিন্তু একজন লেখকের উদ্দেশ্য কি, যে আমার লেখাটি পড়ে অনেক আনন্দ পাবে বা আমার লেখাটি পড়ে সমাজের মঙ্গল সাধন হবে, জনসাধারণের মঙ্গল হবে, এই উদ্দেশ্যেই তো তিনি লিখবেন, তাই না? তো দেখা যায় যে সেটি যদি পাঠকের জন্য কষ্টকর হয়ে যায় পাঠ করা, তাহলে সেটি আসলে লেখক বলেছেন যথার্থ লেখা নয়। লেখার মধ্যে সরলতা থাকতে হবে, সহজ ভাষায় সরলভাবে পাঠককে বোঝাতে হবে তার কথাগুলো। কাহারও অনুকরণ করিও না, অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। এরপর তিনি কি বলছেন, অনুকরণ করতে নিষেধ করেছেন। অনুকরণ খুব একটি খারাপ জিনিস, কারণ কাউকে অনুকরণ করতে হয় না, অনুসরণ করা যায় কিন্তু অনুকরণ করতে হয় না। এবং অনুকরণ করতে গেলে দেখা যায় যে খারাপ গুণগুলোরই অনুকরণ করা হয়ে যায়, কিন্তু ভালো গুণগুলোর তখন আর অনুকরণ করা হয় না, সেগুলো ঢাকা পড়ে যায়। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এরূপ লিখিয়াছেন, আমি এরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থান করে না। অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিখবো তখন আমাদের মাথায় যেন এই চিন্তা না থাকে যে অমুক লেখক এইভাবে বাক্য প্রয়োগ করেছেন, এইভাবে শব্দ প্রয়োগ করেছেন, তিনি এই উদ্ধৃতি ব্যবহার করেছেন, অর্থাৎ আমিও এইভাবে লিখবো, এরকম যেন উদ্দেশ্য আমাদের মাথায় না থাকে। আমরা আমাদের মতো করে লিখবো। প্রত্যেক লেখক তার স্বাভাবিক, তার যে নিজস্বতা আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়েই তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। এটি হচ্ছে একজন লেখকের বৈশিষ্ট্য এবং সেই উপদেশেই তিনি করেছেন। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি প্রযুক্ত করার সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। অনেক সময় আমরা অনেক বিষয় সাহিত্যে নিয়ে আসি, হয়তো সেগুলোর আসলে যথাযথ প্রমাণ আমার কাছেই নেই বা আমাদের কাছেই নেই বা একজন লেখকের কাছেই নেই। লেখক বলেছেন যে এই লেখাগুলো আমাদের লেখা উচিত নয়, যে বিষয়গুলো যে বক্তব্যটা আমি উপস্থাপন করব, সেই বক্তব্যের পেছনে যে যুক্তিগুলো আছে, যে প্রমাণগুলো আছে, সেই প্রমাণগুলো যেন আমার হাতে থাকে। সবসময় হয়তো তার মুখোমুখি এই বিষয়টি বা আমার উপস্থাপিত বিষয়টি প্রমাণ করার প্রয়োজন হবে না, কিন্তু লেখক বলেছেন যে যদি কখনো এ ধরনের সম্মুখীন হতে হয় সমস্যার, তাহলে আমাদের যেন হাতে সেই বিষয়গুলো, সেই প্রমাণগুলো হাতে যেন উপস্থিত থাকে, আমরা যেন আমাদের লেখার পক্ষে যুক্তিগুলো তুলে ধরতে পারি। বাংলা সাহিত্য, বাংলার ভরসা, এই নিয়মগুলো বাংলার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। লেখক বলেছেন যে বাংলা সাহিত্য হচ্ছে কি, বাংলার ভরসা। আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা, আমরা যে জাতি, বাঙালি জাতি, আমাদের ভরসাই হচ্ছে বাংলা সাহিত্য, যে সাহিত্যের মধ্যে দিয়ে আমরা বিশ্বের সম্মুখে আমাদের নিজের পরিচয় তুলে ধরতে পারি। সেজন্য আমরা যদি এই লেখকের এই উপদেশগুলো আমরা মেনে চলি, তাহলে কি হবে, আমরা দ্রুত আমাদের বাংলা ভাষার মাধ্যমে বিশ্ববাসীর কাছে মাথা তুলে দাঁড়াতে পারবো এবং আমাদের বাংলা ভাষার দ্রুত এবং বাংলা সাহিত্যের দ্রুত উন্নতি সাধিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আসলে আমাদের এই প্রবন্ধের মূল বিষয়গুলো কি। আমি আবার একটু সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরেছি। লেখক বলেছেন যে আমরা যশের জন্য লিখবো না, আমরা কারো মনোরঞ্জনের জন্য লিখবো না, আমরা একটি লেখা বিষয়কে কিছুদিন সেটা ফেলে রাখবো, তারপর সেটা ভুল ত্রুটি কোথাও আছে কিনা সেই বিষয়গুলো দেখে তারপরে আমরা সেটি প্রকাশ করব। আমরা সাময়িক সাহিত্য, সে ধরনের সাহিত্য লেখা থেকে আসলে বিরত থাকবো। আমরা যেগুলো অসত্য, নীতিবিরুদ্ধ, পরপীড়াদায়ক সেই বিষয়গুলো লেখা থেকে আমরা দূরে থাকবো। আমরা অলংকার কিংবা অলংকার কিংবা রসিকতায়, এই রসিকতার বিষয়গুলো আমরা জোর করে প্রয়োগ করতে যাব না। আমাদের যেখানে যতটুকু প্রয়োজন সেটা যদি আমার জ্ঞান থাকে তাহলে স্বাভাবিকভাবেই এসে পড়বে। তারপরে লেখক বলেছেন যে আমরা অন্যের উদ্ধৃতি বা কোটেশন, অন্য ভাষার, সেগুলোর ব্যবহার থেকে আমরা একটু দূরে থাকবো, কারণ এই বিষয়গুলো সম্পর্কে, সেই ভাষা সম্পর্কে হয়তো আমাদের সেভাবে জ্ঞান নেই। তারপরে তিনি আরও বলেছেন যে আমরা
যে বিষয়গুলো প্রমাণ দিতে পারবো না সেই বিষয়গুলো আমরা সাহিত্যে উপস্থাপন করব না। তো এভাবেই তিনি বলেছেন যে আমরা যদি এই নিয়মগুলো রক্ষা করতে পারি তাহলে আমাদের সাহিত্যের যে দ্রুত বেগে উন্নতি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে আবার উপস্থিত হব এই প্রবন্ধটি নিয়েই। তবে সেদিন আমরা পাঠ পরিচিতি এবং আমাদের যে একটি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে আমাদের বইয়ে, সেই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।